জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সাবেক ১৬ মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এসব মামলার অগ্রগতি নিয়ে শুনানি হয়। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানে থেকে ৪ জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলক। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, জুলাই হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদের ও যুবলীগ সহসভাপতি সহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ। এছাড়া আর কি কি বিষয় আছে আজকে? বলছিলেন আজকে ট্রাইব্যুনালে বেশ কিছু বিষয় কিন্তু ছিল। শুরুতে আমরা দেখেছি যে বিএনপি যিনি সিনিয়র বা জ্যেষ্ঠ আইনজীবী রয়েছেন ফজলুর রহমান, তাকে খুব সকালে ট্রাইব্যুনালে হাজির হতে আমরা দেখেছি। অর্থাৎ একটি বেসরকারি টেলিভিশন টক শোতে গিয়ে তিনি ট্রাইব্যুনাল অবমাননার একটি অভিযোগ তার বিরুদ্ধে আসে। সেই অভিযোগে আজকে এই ৮ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল ১-এর যিনি চেয়ারম্যান রয়েছেন গোলাম মুর্তজা, তিনি, এবং আজকে আমরা দেখেছি খুব সকালে ট্রাইব্যুনালে ফজলুর রহমান সহ বিএনপি যারা সিনিয়র আরও আইনজীবী রয়েছেন, রুহুল কুদ্দুস কাজল, জয়নুল আবেদিন সহ কায়সার কামাল আরওয়ান, তারা ট্রাইব্যুনালে এসেছেন এবং তারা ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যানের কাছে গিয়েছেন। এবং এখানে আমরা দেখেছি যে বিএনপির ফজলুর রহমান তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে, এবং এই ক্ষমার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১-এর যিনি চেয়ারম্যান রয়েছেন গোলাম মুর্তজা মজুমদার ফজলুর রহমানকে ক্ষমা করে দিয়েছেন এবং একই সঙ্গে তাকে সতর্ক করে দিয়েছেন তার মাধ্যমে সকলের প্রতি ট্রাইব্যুনালকে নিয়ে কোনো কথা বা মন্তব্য করার আগে আরও বেশি সতর্ক হয়ে থাকে সেই বিষয়টি ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে। এবং আমরা দেখেছি এরপরে গণমাধ্যমে কথা বলেছেন বিএনপির পক্ষে যারা আইনজীবী ছিলেন রুহুল কুদ্দুস কাজল, জয়নুল আবেদিন, তারা জানিয়েছেন যে ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বিভিন্ন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই কথা বলেছেন, তবে তার উদ্দেশ্য ট্রাইব্যুনালকে অবমাননার ছিল না। এবং আমরা এরপরে দেখেছি যে কুষ্টিয়ার মাহবুব আলম হানিফ, তার একটি মামলার সাক্ষ্য গ্রহণ আজকে ট্রাইব্যুনাল ২-এ শুরু হয়েছে ইতিমধ্যে, এবং যিনি সাক্ষী রয়েছেন সেই সাক্ষীকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে কিন্তু সাক্ষী নেওয়া হচ্ছে। কিন্তু এই ক্যামেরা ট্রায়াল অর্থ হচ্ছে সাক্ষী যে পরিচয় সেটি কিন্তু গণমাধ্যমে প্রকাশিত না হয়, এবং এই সাক্ষী নিরাপত্তার সাথে কিন্তু ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে ট্রাইব্যুনাল ২-এর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ শুধু প্রসিকিউশন এবং বিচারপতি এবং সাক্ষী এই ট্রাইব্যুনাল রয়েছে, কোনো গণমাধ্যম বা অন্য কেউ এখানে উপস্থিত হতে পারবে না, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় ছিল কুষ্টিয়ায় যিনি রয়েছেন হাসানুল হক ইনু, হাসানুল হক ইনুরও কিন্তু সাক্ষ্য গ্রহণ আজকে শুরু হওয়ার কথা রয়েছে, সেটি এখনো শুরু হয়নি। এবং আজকে আরেকটি আলোচিত বিষয় ছিল আওয়ামী লীগের হেভিওয়েট ১৭ প্রার্থী যারা সকালে ট্রাইব্যুনালে এসেছেন। আমরা দেখেছি সারা দেশে যত গুম, নির্যাতন বা হত্যার যোগ্য হয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই অভিযোগে কিন্তু ১৭ প্রার্থীকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল আওয়ামী লীগ। এখানে দীপুমণি ছিলেন, জোনায়েদ আহমেদ পলক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন, তাদেরকে ট্রাইব্যুনাল ১-এ আনা হয়েছে। এবং আগামী ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে একটি ডেট দেওয়া হচ্ছে, তাদেরকে পরবর্তী ডেট সেটি আগামী ফেব্রুয়ারি ৯ তারিখে, অর্থাৎ ২০২৬ ফেব্রুয়ারি ৯ তারিখে তাদেরকে আবার ট্রাইব্যুনাল হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ওবায়দুল কাদের সহ যারা ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ইতিমধ্যে এসেছে এবং দ্রুত সেটি সাবমিট করা হবে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। আসাদ। মেজবা, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মেজবা। নির্বাচন কমিশনে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছে। এতে নির্বাচন, গণভোট ও তফসিল বিষয়ে আলোচনা হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন সিইসি। অন্যদিকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির তাগিদ দেওয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, জামায়াতের সঙ্গে ইসির বৈঠকে আলোচনার এজেন্ডা নিয়ে কি কিছু জানতে পেরেছেন আপনি? আসাদ, আমরা নির্বাচন ভবনে যখনই কোনো কর্মতৎপরতা দেখি এবং তার সঙ্গে আসলে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো হচ্ছে আসলে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় অংশীজনদের একটি।
তো রাজনৈতিক দলগুলো আসলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসলে আলোচনা শুরু হয় এবং এটা নিয়ে কর্মসূচি শুরু হয়, কর্মকার্যক্রম শুরু হয়, তখনই আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর আনাগোনা বেড়ে যায়। এই তফসিলকে কেন্দ্র করেও আমরা দেখছি যে কিছুদিন আগেই জাতীয় নাগরিক পার্টি এসেছিল এবং এরপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এসেছিল এবং আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এসেছেন। এবং তফসিলকে কেন্দ্র করে আমরা ধারণা করছি যে তাদের আলোচনার মূল বিষয়টি হবে, কারণ আপনি জানেন যে গতকাল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ উনি কিন্তু, যিনি একজন নির্বাচন কমিশনার, তিনি কিন্তু তফসিলের খসড়া সম্পর্কে আমাদেরকে কিছুটা ধারণা দিয়েছেন এবং বেশ কিছু পরিবর্তন নিয়েও তিনি বলেছেন যে ভোটের সময় বাড়ানোর বিষয়টি তারা যেরকম এনেছেন, এছাড়াও তারা যে বিষয়টি এনেছেন যে আগের রাতে ভোটের যে সামগ্রী, নির্বাচনী যে সামগ্রী আমরা বলি, সেগুলো কিন্তু পৌঁছে যাবে বলে তারা জানিয়েছেন। তো সুতরাং সব মিলিয়ে নির্বাচন কমিশনের তফসিলকে কেন্দ্র করে এবং যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে কেন্দ্র করে সেটিকে নির্বিঘ্ন নির্বিচ্ছিন্ন রাখার জন্য আসলে মূলত রাজনৈতিক দলগুলো আসছেন এবং তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে বা পরামর্শগুলো রয়েছে কিংবা তাদের যে সম্মতি বা অসম্মতিগুলো রয়েছে, সেগুলো আসলে এই বৈঠকগুলোতে ঠাঁই পাচ্ছে বা স্থান পাচ্ছে। বিএনপি কিছুদিন আগে যে নির্বাচন কমিশনে তারা দেখা করেছে, সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে, তারা সেখানে যে বিষয়টি আসলে মূলত বলেছিলেন যে বেসরকারি প্রাইভেট কোনো প্রেসে যেন ব্যালট পেপার ছাপানো না হয়, প্রবাসীদেরকে আসলে যেন পাসপোর্টটাকে আসলে আমলে নিয়ে তাদেরকে ভোটার করার সুযোগ রাখা যায় কিনা, এই বিষয়টি নিয়ে আসলে তারা মূলত কথা বলেছে। সুতরাং নির্বাচন কমিশনে আমরা যে মূলত যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে তফসিল এবং তফসিলটাকে আসলে কেন্দ্র করেই রাজনৈতিক দলের আনাগোনা বাড়ছে এবং আমরা এটাও জেনেছি যে আজকে বিকেলে নির্বাচন কমিশনের যে আঞ্চলিক কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে একটি জুম মিটিংয়ে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা বলবেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আসাদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আসাদ। রাজধানীর বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম, লিটারে 6 টাকা বেড়ে বোতলজাত প্রতি লিটার 195 টাকায় বিক্রি হচ্ছে। দফায় দফায় সয়াবিন তেলের দাম নিয়ে ক্ষুব্ধ ভোক্তা। এদিকে পেঁয়াজ আমদানির প্রভাবে কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। এই পরিস্থিতির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করলেন অর্থনীতিবিদরা। উষা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 6 এবং খোলা সয়াবিনের দাম 7 টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পাম অয়েলের দাম। এ ধরনের তেলের দাম বাড়ল লিটারে 16 টাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানোয় বাড়তি চাপ পড়বে বলে মনে করেন ভোক্তারা। তেলের দামটা এভাবে বাড়ানোটা আসলে ঠিক হচ্ছে না। এটা আমাদের যারা শ্রমজীবী কর্মজীবী লোক আছে তাদের বেতন তো আর বাড়তেছে না। আমরা দেখি যে বলে সবার কাছে আশ্বাস দিতেছে সিন্ডিকেট ভেঙে ফেলবে, জিনিসপত্র দাম কমে যাবে। এটা কয়েকদিনের জন্য কমে, কয়েকদিন পরে আবার বেড়ে যায়। সম্পূর্ণ দায় মন্ত্রীর অবহেলা, সে দায়িত্বের জায়গা ঠিক মতো নাই। আমদানিকারকরা সরকারের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছেন বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। সিন্ডিকেটটা হলো সরকারের সাথে আর কোম্পানির সাথে। সরকার যদি না জানে তেল কিভাবে দাম বাড়ে, সরকারের সাথে তো না বাড়তে পারে না। নতুন মালটা আসলো কই থেকে, এগুলো তো ওনারা চেক করে না। এদিকে আমদানি অনুমতির একদিন পরেই কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরো কমবে। একটা সিন্ডিকেট করে পেঁয়াজটা আটকে রাখছিল, যখন সরকার আমদানির অনুমতি দিছে তখন তারা এখন পেঁয়াজ সব ছাড়া শুরু করছে। এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এটা সম্পূর্ণ সিন্ডিকেট। শোনা মাত্রই দাম কিভাবে কমে? জেনারেলি তো এখন আমদানি হয় না, কিন্তু দামটা তো কমে গেল। বাজার স্থিতিশীল করতে মন্ত্রণালয়ের আরো শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। অনিয়মের ক্ষেত্রে জেল জরিমানার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান অর্থনীতিবিদ শাহাদাত সিদ্দিকী। মধ্যস্থতাকারী জানে যে রাষ্ট্রের কাছে এই ইনফরমেশন নেই, তখন সে যে দামে কিনে প্রকৃতপক্ষে ডাবল প্রফিটে কিন্তু ইন্টারমিডিয়ারির কাছে যায়, শুধু একটু ব্যবস্থাপনার মাধ্যমে বেশি প্রফিট করে ফেলে, তখন কিন্তু সেটা একটু দ্বান্দ্বিক হয়ে যায় বিষয়টা। বাংলাদেশে ঘটছে এটাই, এবং এর মূলত কারণ হচ্ছে রাষ্ট্রের তদারকি এবং ম্যানেজমেন্টের অভাব। মূল্যস্ফীতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের কৃষকরা উৎপাদন করেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
এ নিয়ে আরও জানতে চট্টগ্রাম নগরীর চৌমুহনী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, লিটারের ৬ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর এবং পেঁয়াজের আমদানিতে কি প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে আমাদেরকে জানান। চট্টগ্রামের একটি খুচরা বাজারে অবস্থান করছি। একটু যদি বলার চেষ্টা করি, আসলে দুইটা বিষয় নিয়ে আসলে ভোক্তাদের মধ্যে একটা অস্বচ্ছতা দেখা যাচ্ছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে যে পেঁয়াজের যে মূল্য 20 থেকে 40 টাকা আসলে কমে এসেছে পাইকারি পাইকারি বাজারের যে 20 থেকে 40 টাকা দাম কমে এসেছে, সেটা আসলে খুচরা বাজারে এখনো তেমনটা আসলে প্রভাব পড়েনি এবং ভোক্তারা আসলে যেটা পাচ্ছে সেটা আসলে স্বাভাবিকভাবে দাম, যেহেতু বিদেশি পেঁয়াজ আমদানির একটা খবর ছড়িয়েছে, সে কারণে অনেকটা কমে এসেছে পাইকারি বাজারে, কিন্তু খুচরা বাজারে সেটা প্রভাব না পড়ায় আসলে ভোক্তারা এটা নিয়ে অসন্তোষ আছেন বর্তমানে। এবং পাশাপাশি যদি একটু তেলের কথা বলি, তেলের দামটাও আসলে 6 টাকা লিটারে 6 টাকা যুক্ত করে যেটা বাড়ানো হয়েছে, সে কারণে ভোক্তাদের মধ্যে একটা অসন্তোষ আমরা দেখতে পেয়েছি। এবং যেটা 1 লিটার তেলে এখন বিক্রি হচ্ছে 195 টাকা এবং পাশাপাশি যেটা খোলা সোয়াবিন তেল রয়েছে সেটা বিক্রি হচ্ছে 176 টাকায় এবং 5 লিটার সোয়াবিন তেল সোয়াবিন তেল 955 টাকায় নতুন রেটে আসলে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি যেটা পাম অয়েল রয়েছে সেটা 150 থেকে 155 টাকায় আমরা এই খুচরা বাজারে এই মুহূর্তে দেখতে পেয়েছি। এবং একটু যদি বলে রাখি, আসলে যে পাইকারি বাজারের যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যে তারতম্য, এবং বিভিন্ন ভোক্তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছে একদিকে সন্তুষ্টি থাকলেও পেঁয়াজের কারণে আর এবং তেলের যে দাম বেড়ে গেছে সেটা তাদের আয় ব্যয়ের বা পরিবারের একটা বড় ধরনের চাপ পড়বে, এমনটাই বলছেন। আসলে এই ছিল চট্টগ্রামের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াজ। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চলের 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেই যাতায়াত ব্যবস্থা। স্কুলে যেতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নদী, খাল, কাদামাটি যেন নিত্যসঙ্গী। তবুও নিজেদের অর্পিত দায়িত্ব পালন করছেন 32 জন শিক্ষক। প্রতিদিনই তাদের লড়াই করে চলতে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্নতার সঙ্গে। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের সদরপুর উপজেলার কটিকান্দি, মুজাফফরপুর সহ বিভিন্ন চরাঞ্চলের 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় প্রায় 10 কিলোমিটার হেঁটে। নদীপথে যেতেও সময় লাগে 1 ঘন্টারও বেশি। সেই সাথে ঝড়, বৃষ্টি ও নৌযান সংকট তো আছেই। সব মিলে শিক্ষকতা যেন এক ঝুঁকিপূর্ণ পেশার নাম। স্কুলে যেতে প্রতিনিয়তই নদী পাড়ি দিতে হয় শিক্ষক ও ছাত্রছাত্রীদের। নদীতে তীব্র স্রোত, নৌকার অভাব আর বৃষ্টির দিনগুলোই এই পথ হয়ে ওঠে আরো ভয়াবহ। আমাদের যাতায়াত সমস্যা সবচেয়ে বড় সমস্যা। আমাদের দেখা গেল যে আবহাওয়া খারাপ, ট্রলার পাই না, ট্রলার ঠিক মতো পাই না, আমরা যাওয়া আসার সমস্যা। কোমর সমান পানি ভিজেও পার হয়েছি। সারাদিন স্কুলে আমি পানিতে ভিজে ক্লাস করছি। বিদ্যুৎবিহীন স্কুলে আমাদের অনেক কষ্ট হয় এবং বাচ্চাদের অনেক কষ্ট হয়। আমরা মানসম্মত যেই শিক্ষাটা সেটা দিতে পারি না। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বিশেষ ভাতা সহ নিরাপত্তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি অভিভাবক সহ স্থানীয়দের। শিক্ষকরা প্রতিনিয়তই আসে, আসলেও তাদের অনেক কষ্ট হয়। কেদা পানি নিয়ে আসে, অনেক স্কুলে দেখা গেছে কলও নাই, হয়তো শিক্ষক হয়তো হাত পাও দুদিন অনেক বাড়িতেও যাওয়া লাগে। মাস্টাররা হাউন্ডেশন পোলা হানা হয় নল, তারা আইতো না, স্কুল তো এমনি বদ্ধই থাকতো। মাস্টাররা খুবই কষ্ট করে। সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শনের পর যোগাযোগ ব্যবস্থার কথা ভয়াবহ স্বীকার করে প্রাথমিক শিক্ষা অফিসার জানালেন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে বেশ কষ্ট করতে হয়। প্রতিকূল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হয়তো অনেক সময় তাদের হয়তো এই স্কুলে যেতে অনেকই হয়। ওই ইউনিয়নের জন্য অন্তত চর ভাতার যদি অ্যারেঞ্জ করা যেত তাহলে হয়তো তারা এই দিকটা একটু সাশ্রয়ী হতো। দুর্গম চরাঞ্চলে শিক্ষা সেবা উন্নত করতে যাতায়াত সহ শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, লন্ডন থেকে কাল বিমানবন্দরে পৌঁছবে এয়ার অ্যাম্বুলেন্স। জুলাই হত্যাযোগ্য মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ, ট্রাইব্যুনালে হাজির আওয়ামী লীগের 16 এমপি মন্ত্রী। ইসিতে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল, নির্বাচন গণভোট ও তফসিল ইস্যুতে আলোচনা। এবং লিটারে 6 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম, আমদানির প্রভাব কমেছে পেঁয়াজের ঝাঁজ, নিয়ন্ত্রণে অব্যবস্থাপনাকে দুষছেন বাজার বিশ্লেষকরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।